ব্যাট এক্সপ্রেস ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইয়াসিন স্বপন। এই টিউটোরিয়ালে আমি মূসক 6.3 নিয়ে আলোচনা করব। মূসক 6.3 হচ্ছে ক চালানপত্র, যা পূর্বে মূসক 11 ক ইত্যাদি নামে ব্যবহৃত হতো। পূর্বে ব্যবহৃত সকল প্রকার কর চালানপত্রের পরিবর্তে বর্তমানে করযোগ্য, কর অব্যাহতিপ্রাপ্ত, রপ্তানি সহ সকল প্রকার সরবরাহের ক্ষেত্রে মূসক 6.3 ব্যবহৃত হবে। পূর্বে কেন্দ্রীয় নিবন্ধিত প্রতিষ্ঠানের পণ্য স্থানান্তরের ক্ষেত্রে মূসক 11 ইস্যু হলেও বর্তমানে কেন্দ্রীয় নিবন্ধিত প্রতিষ্ঠানের পণ্য স্থানান্তরের ক্ষেত্রে মূসক 6.5 ইস্যু হবে। এটি হচ্ছে আপনার নিবন্ধিত ব্যক্তির নাম। এখানে নিবন্ধিত ব্যক্তির নাম মেসার্স নাইসা সিরামিক। আপনার ক্ষেত্রে আপনার প্রতিষ্ঠানের নামটি এখানে লিখবেন। এটি হচ্ছে নিবন্ধিত ব্যক্তির বিন নাম্বার। এখানে আপনি নিবন্ধিত ব্যক্তির বিন নাম্বারটি লিখবেন, অর্থাৎ আপনার প্রতিষ্ঠানের বিন নাম্বারটি। এটি হচ্ছে চালানপত্র ইস্যুর ঠিকানা। চালানপত্র ইস্যুর ঠিকানা বলতে যেমন কেন্দ্রীয় নিবন্ধিত প্রতিষ্ঠানে ভিন্ন ভিন্ন স্থান হতে চালানপত্র ইস্যু হয়, সেক্ষেত্রে যে স্থান থেকে চালানপত্রটি ইস্যু হবে সেই স্থানের নামটি এখানে লিখতে হবে। এটি হচ্ছে ক্রেতার নাম। এখানে নাইসা সিরামিক সরাসরি ভোক্তার নিকট পণ্যটি বিক্রি করেছে, তাই এখানে ভোক্তার নাম লেখা হয়েছে। আপনি যদি কোনো প্রতিষ্ঠানের নিকট পণ্যটি বিক্রি করেন তাহলে অবশ্যই এখানে প্রতিষ্ঠানের নামটি লিখবেন। এটি হচ্ছে ক্রেতার বিআইএন নাম্বার। মোহাম্মদ জাকির হোসেন একজন ভোক্তা, ওনার কোনো বিন নাম্বার নেই, কিন্তু আপনার বিক্রয় রেজিস্টারে যে তথ্য রয়েছে সেখানে আপনাকে ক্রেতার বিন নাম্বার অথবা জাতীয় পরিচয়পত্র নাম্বারটি লিখতে হবে। সেক্ষেত্রে আপনি এখানে আপনার যদি বিন নাম্বার না থাকে তাহলে জাতীয় পরিচয়পত্র নাম্বারটি লিখে নিতে পারেন। এটি হচ্ছে সরবরাহের গন্তব্যস্থল, অর্থাৎ কোন স্থানে এই পণ্যটি যাবে সেই স্থানের নামটি আপনি এখানে লিখবেন। এটি হচ্ছে চালানপত্র নাম্বার। চালানপত্র নাম্বার অবশ্যই অর্থবছর ভিত্তিক সংখ্যানুক্রমিক হবে। এটি আপনার ইস্যুর তারিখ, যে তারিখে চালানটি ইস্যু করা হবে সে তারিখই এখানে লিখবেন। এটি ইস্যুর সময়, এখানে আপনার যে সময় ইস্যু করা হয়েছে সেই সময়টা এখানে লেখা হয়েছে। আপনার ক্ষেত্রে আপনার প্রতিষ্ঠানের প্রযোজ্য আপনার ক্ষেত্রে আপনার AM PM ঠিক করে যখন আপনি সরবরাহ করবেন তখন আপনার কি AM ছিল না PM ছিল তা এখানে উল্লেখ করবেন। এক্ষেত্রে একটা বিষয় উল্লেখ করা প্রয়োজন, সেটা হচ্ছে ধারা 51 এর বিধান। ধারা 51 এর যে বিধান রয়েছে সেটা হচ্ছে যে আপনি যদি 25,000 টাকার অধিক কোনো পণ্য ক্রয় করেন এবং ক্রয় চালানপত্রে যদি আপনার ক্রেতার নাম, ক্রেতার বিআইএন নাম্বার, সরবরাহের গন্তব্যস্থল ইত্যাদি বিষয় উল্লেখ না রাখে তাহলে উক্ত চালানপত্রের বিপরীতে আপনি রিবিট নিতে পারবেন না। এটি এখানে আরেকটি বিষয় হচ্ছে, সেটা হচ্ছে বিধি 42-এর বিধান। বিধি 42-এ বলা হয়েছে যদি আপনি 2 লক্ষ টাকার অধিক কোনো ক্রয় বিক্রয় করেন তাহলে আপনাকে অবশ্যই মূসক 6.3-এ উক্ত তথ্য মূসক অনলাইনে প্রেরণ করতে হবে। এটি হচ্ছে আপনার ক্রমিক নাম্বার। এখানে আপনি ক্রমিক নাম্বার লিখবেন। এটি হচ্ছে আপনার পণ্য বা সেবার বর্ণনা। আপনার ক্ষেত্রে যে পণ্যটি আপনি বিক্রয় করেন সেটি এখানে লিখবেন। যদি আপনার পণ্যের কোনো ব্র্যান্ড থেকে থাকে তাহলে এখানে ব্র্যান্ড নেমটি লিখবেন। যেমন এখানে নাইসা এন্টারপ্রাইজ ফোরসিলিন স্টোন টাইলস বিক্রি করেছে এবং এটি ব্র্যান্ড নেম হচ্ছে নাইসা। এটির সাইজ হচ্ছে 30x60 সেন্টিমিটার। এখানে আপনার সরবরাহের এককটি লিখবেন। আপনি যদি স্কোয়ার ফিট অথবা মিটার অথবা আপনি কেজিতে বিক্রি করেন সেটা এখানে লিখবেন। আপনার ক্ষেত্রে যেটি প্রযোজ্য সেটি অবশ্যই আপনি এখানে লিখবেন। এটি হচ্ছে আপনার পরিমাণ, অর্থাৎ আপনি এখানে নাইসা সিরামিক সে 500 স্কোয়ার ফিট মাল বিক্রি করেছে, তাই এখানে আপনার 500 লেখা হয়েছে। আপনি যত স্কোয়ার ফিট অথবা যত কেজি অথবা যত মিটার মাল বিক্রি করবেন তা এখানে উল্লেখ করবেন। এটি হচ্ছে আপনার একক মূল্য টাকায়। একক মূল্য টাকায় এটি আপনার সম্পূর্ণ কর ব্যতীত মূল্য, এখানে কোনো কর অন্তর্ভুক্ত হবে না। এখানে আপনার প্রতি স্কোয়ার ফিটের মাল দাম হচ্ছে আপনার 95 টাকা। আপনার ক্ষেত্রে আপনার যদি কোনো কিছু কেজিতে বিক্রি করেন অথবা মিটারে বিক্রি করেন সেক্ষেত্রে আপনার প্রতি কেজির দাম কত অথবা প্রতি মিটারের দাম কত তা এখানে উল্লেখ করবেন। এখানে হচ্ছে আপনার মোট মূল্য টাকায়, এটিও আপনার সম্পূর্ণ কর ব্যতীত মূল্য। আপনারা এখানে যদি দেখেন একক মূল্য টাকায় সেখানেও একটা নোট রয়েছে, মোট মূল্য টাকায় সেখানেও একটা নোট রয়েছে। যে ক্ষেত্রে আপনার কোনো নোট থাকবে না সেক্ষেত্রে সেটি হচ্ছে আপনার সম্পূরক শুল্ক বা কর সহ মূল্য। আর যদি নোট থাকে তাহলে সেখানে নোটে যেভাবে নির্দেশনা দেওয়া আছে সেই অনুযায়ী হবে। এখানে 47,500 টাকা হচ্ছে যে আপনার সম্পূর্ণ ব্যাট এবং সম্পূর্ণ শুল্ক ব্যতীত মূল্য। এখানে আপনার 500-কে 95 দিয়ে গুণ করলে যা হয় তা এখানে লিখবেন। আপনার ক্ষেত্রে যেটি প্রযোজ্য সেটি আপনি লিখবেন।
এটি হচ্ছে সম্পূরক শুল্কের পরিমাণ। আপনার পণ্যটি যদি সম্পূরক শুল্কের আওতায় পড়ে তাহলে আপনাকে এখানে সম্পূরক শুল্কে লিখবেন। সম্পূরক শুল্ক সম্পর্কে শিডিউল 3-এ বর্ণনা রয়েছে। তবে শিডিউল 3-এ থাকলেই যে সেটি সম্পূরক শুল্ক দিতে হবে বিষয়টি তা নয়। সেখানে আইন এবং বিধিতে যেভাবে নির্দেশনা আছে সেভাবে আপনাকে সম্পূরক শুল্ক দিতে হবে। এটি হচ্ছে মূল্য সংযোজন করের হার, সুনির্দিষ্ট কর। মূল্য সংযোজন করের হার বলতে আপনার 15% না 10% না 5% তা এখানে আপনি উল্লেখ করবেন। কিন্তু সুনির্দিষ্ট কর কি? সুনির্দিষ্ট করটা হচ্ছে আপনার এটি তৃতীয় তফসিলের টেবিল 4-এ উল্লেখ আছে। তৃতীয় তফসিলের টেবিল 4-এ যদি কোনো পণ্য থাকে সেটা হচ্ছে সুনির্দিষ্ট কর। যেমন আমি আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি, সেটি হচ্ছে যে নিউজ প্রিন্ট যে পেপারটা রয়েছে সেটি প্রতি মেট্রিক টনের জন্য ব্যাট হচ্ছে 1600 টাকা। প্রতি মেট্রিক টনের বিক্রয় মূল্য যে পরিমাণ টাকাই হোক না কেন সেটি কোনো ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে যে আপনি কত মেট্রিক টন বিক্রি করেছেন। আপনি যদি 10 মেট্রিক টন বিক্রি করেন তাহলে প্রতি মেট্রিক টনের জন্য হচ্ছে আপনার 1600 টাকা, সেভাবে আপনি হিসাব করবেন। এটি হচ্ছে মূল্য সংযোজন কর, সুনির্দিষ্ট করের পরিমাণ। এখানে আপনার 47,500 টাকার উপরে 15% গুণ করে যেটি হয়েছে সেটা হচ্ছে 7,125 টাকা। আপনার ক্ষেত্রে আপনার মোট মূল্যে যে গড়টা থাকবে সেখানে যে পরিমাণ টাকা থাকবে তাকে ব্যাটের যে হার থাকবে সেই হার দিয়ে গুণ করবেন। অর্থাৎ আপনার মোট মূল্য যদি 1 লক্ষ টাকা হয় এবং ব্যাটের হার যদি 5% হয় তাহলে এখানে আপনার 5,000 টাকা আসবে। এখানে আপনি আপনার ক্ষেত্রে যেটি প্রযোজ্য সেটি অবশ্যই লিখবেন। আর যদি সুনির্দিষ্ট কর থাকে তাহলে সুনির্দিষ্ট করের যে পরিমাণ হয় তা এখানে লিখবেন। এটি হচ্ছে সকল প্রকার শুল্ক ও কর সহ মূল্য। এই মূল্যের মধ্যে সম্পূরক শুল্ক এবং মূসক দুটিই অন্তর্ভুক্ত রয়েছে। এখানে আপনার 47,500 টাকার সাথে 7,125 টাকা যোগ হয়ে যেটি হয়েছে সেটা হচ্ছে 54,625 টাকা। আপনার ক্ষেত্রে আপনার মোট মূল্যের যে গড়টা থাকবে সেখানে যে পরিমাণ টাকা থাকবে, সম্পূরক শুল্কের যে গড়টা থাকবে সেখানে যে পরিমাণ টাকা থাকবে সেটি এবং মোট মূল্য এবং মূল্য সংযোজন করের হার মূল্য সংযোজন কর যেটি থাকবে তিনটা যোগ করে যা হবে তা এখানে লিখবেন। এখানে আপনার 47,500 টাকা যে ট্রান্সফার হয়ে এখানে চলে এসেছে। একইভাবে এখানে 7,125 টাকা ট্রান্সফার হয়ে এখানে চলে এসেছে। একইভাবে 54,625 টাকা ট্রান্সফার হয়ে এখানে 54,625 টাকা চলে এসেছে। এখানে হচ্ছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির নাম। এখানে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির নাম মোহাম্মদ ইয়াসিন লেখা হয়েছে। এখানে আপনার পদবি, আপনি পদবিটা এখানে উল্লেখ করে দিবেন। এটি হচ্ছে আপনার স্বাক্ষরের ঘর, এখানে আপনি স্বাক্ষর দিয়ে দিবেন। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।